একটু রেকর্ড হচ্ছে হিন্দু আইনের লাস্ট ক্লাস, পঞ্চম ক্লাস। আমরা সোফার হিন্দু আইনে 4টা ক্লাস করেছি এবং রেকর্ড ক্লাসগুলো আমাদের রোমান ল স্কুলের গ্রুপেও আছে, আর আমাদের যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে রেকর্ড ক্লাসগুলো আছে। লাস্ট ক্লাস আমি আপনাদের যেমনটা কথা দিয়েছিলাম যে আমি আপনাদের হিন্দু আইনের বিস্তর একটা সাজেশন দিব, যাতে করে জুডিশিয়ারি প্রস্তুতি নিতে গিয়ে আপনাদের কখনোই এটা নিয়ে আর দ্বিধা না হয়, ভয় না হয়। একই সাথে আমার একাডেমিক যে সকল ছোট ভাই বোন আছে, আমার স্টুডেন্টরা আছে, তাদেরও যেন কষ্টটা না পায়। তো আমি অলরেডি খুব বিস্তর একটা সাজেশন করেছি, আজকে এটার উপরে আমি ক্লাস নিব। কিছু টপিকস আমি আলোচনা করব যেগুলো একটু আপনাদের পড়তে গিয়ে খটকা মনে হবে। যেমন আমরা ইতিমধ্যে ত্যায্যবিত্ত শব্দটা নিয়ে একটু আলোচনা করলাম। আবার আমাদের আরো কিছু কোশ্চেন আসতে পারে, আবার কিছু কঠিন ওয়ার্ড আছে যেগুলো আপনার বুঝতে গিয়ে কঠিন হতে পারে। আমি এগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। ওভারঅল হিন্দু লয়ের একটা ব্রিফও আমি আজকে দিব। যারা পিছনে 4টা ক্লাস না করতে পারছেন, এই ক্লাসটা করলে আশা করি অনেকটা কনসেপ্ট আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হিন্দু আইন, আমি ক্লাস শুরুর আগে কিছু কথা বলে নিই। হিন্দু আইনে ভালো করার জন্য আমরা জানি হিন্দু আইনে 20 মার্ক আসে, তাই না? হিন্দু আইনে 20 মার্কের অ্যান্সার করতে হয় জুডিশিয়ারিতে। নর্মালি দেখা যায় যখন আমরা একাডেমিক লাইভে থাকি, তখন হিন্দু আইনটা হয়তো কম্পারেটিভ ফ্যামিলি ল এর সাথে থাকে, অথবা হিন্দু আইন আলাদা আলাদা কোথাও একটা আলাদা সাবজেক্টও থাকতে পারে। আপনারা তো বোর্ড দেখতেছেন আমার, তাই না? জি বোর্ড দেখা দেখছি। যাচ্ছে? আচ্ছা, দেখেন, অনেক সময় অনেক জায়গায় অনেক ভার্সিটিতে হিন্দু আইন শুধু একটা আলাদা কোর্সে থাকে। শুধু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। একই সাথে যেহেতু পারিবারিক ল 20 মার্কের জুডিশিয়ারিতে রিটেন কোশ্চেন থাকে, আমরা এই জায়গাটা চেষ্টা করবো ইনশাল্লাহ অতি গুরুত্ব দিয়ে পড়ার, এবং এমন ভাবেই পড়ে যাব যাতে আমাদের কখনো আর এই সাবজেক্টটা নিয়ে অন্তত যেন ভয় কাজ না করে নিজেদের মধ্যে। আশা করি প্রিভিয়াস 4টা ক্লাসে আমি কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি। এই ক্লাসটাতে আমি আরো বিস্তার আলোচনা করব। আমরা প্রত্যেকটা আইন রোমান ল স্কুলে, আপনারা জানেন আমি আপাতত ক্লাস নিচ্ছি কারণ আমার অন্যান্য মেন্টর, আমি নেইও নাই, আমার না নেওয়ারও রিজন আছে, আমি নিতে চেয়েছিলাম, অন্যান্য ভাই বোনরা করতে চায় না অনেক সময়। তো আমি যতটুকু পারি চেষ্টা করি আমার সীমাবদ্ধতা কিছুটা দেওয়ার। আমরা এর আগে আমাদের প্রাইভেট ব্যাচে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যেমন ফ্যামিলি লয়ার ক্লাস হয়েছে, আমরা সেম প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে ভাবে সাজেশন দিই। ক্লাস শেষ হয় অথবা ক্লাসের শুরুর দিকে আমি সাজেশন দিয়ে দিই। কেন দিয়ে দিই? এটা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখলে এই কোর্সটা হয়তো 6 মাস, 8 মাস, 10 মাস পরে শেষ হয়ে যাবে, কিন্তু এটা যেন আপনার কাজে লাগে। আমরা অনেক ভাই বোনের 2বার 3বারও রিটেন দিতে দেওয়া লাগতে পারে, তাদের জন্য বারবার টাকা খরচ করে না পড়তে হয়। তো আমি এই কাজটা করি। রেকর্ড ক্লাসের চেয়ে বেশি ইফেক্টিভ এই সাজেশন গুলো হয়, আপনারা একটা সময় যেয়ে মিলিয়ে নিতে পারবেন। হিন্দু আইনে 2 সেট কোশ্চেন আসে হিন্দু আইনে। আবার আজকে একটু ব্রিফ দিয়ে যাই। হিন্দু আইনে 2 সেট রিটেন কোশ্চেন আসে। 1 সেট কোশ্চেন হয় ফ্যামিলি পার্ট থেকে, 1 সেট কোশ্চেন হয় প্রপার্টি পার্ট থেকে। প্রপার্টি পার্ট ইনক্লুডস দ্য ইনহেরিটেন্স পার্ট। কেমন? তো আমরা এই জায়গাটায়, আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যারা হিন্দু আইনে 20-এর মধ্যে 18, 19 অথবা 19.5 মার্ক পেতে চান, যেটা পসিবল, এই আইনটার ক্ষেত্রে পসিবল, তারা অবশ্যই অবশ্যই হিন্দু প্রপার্টি পার্ট থেকে অ্যান্সার করবে। আমি উভয় অংশ নিয়েই তারপর আলোচনা করব, যাতে করে আপনারা একটু বুঝতে পারেন কোথায় পড়লে আপনাদের সুবিধা হয়। আমি দেবনাথ স্যারের বইটা পুরো ব্রিফ করে গেছি আপনাদের জন্য, চেষ্টা করেছি যেই জায়গাগুলো পড়তে হবে সেগুলো বলে যাওয়ার, কিছু জায়গায় বিস্তারিত আলোচনাও করেছি। হয়তো কিছু গ্যাপ থাকতে পারে, আমি মানে কনক্লুসিভ নেচারে পড়াইছি এটা আমি বলবো না, তারপরও আপনাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি যাতে করে গ্যাপটা না থাকে। সাজেশনের প্রথম পেজে আমি কিছু প্রিলিমিনারি আলোচনা করে দিচ্ছি, এগুলো আমি যেভাবে পড়ছি না পড়ছি ইত্যাদি ইত্যাদি কথা নিয়ে। লেখাটা কি বোঝা যাচ্ছে মোটামুটি? দেখেন তো এখন বোঝা যাচ্ছে কিনা। জি ভাইয়া। জি স্যার। ওকে, দেখেন। তো আমি চেষ্টা করেছি যে আমি যেভাবে পড়ছি ভাই ঠিক ওইভাবেই আপনাদের জন্য সাজিয়ে দিতে। আমি বরাবর একটা কথা বলি, আমি অতিরঞ্জিত করতে পছন্দ করি না। আমি যেভাবে পড়ে জুডিশিয়ারিতে আসছি, আমি আপনাদের ওইভাবে উপস্থাপন করতে পছন্দ করি। এবং আমার কাছে যারা পড়েন, রিসেন্ট টাইমে দেখে অনেক গ্রুপে আলোচনা হয় রোমান ল স্কুল নিয়ে, এটা হওয়াটা অস্বাভাবিক না, আমাকে অনেকে পাঠান, হয়তো কিছু একটা দিতে পারতেছি যেটা অন্যদের থেকে কিছু তো একটু ইউনিক না হলে তো আমার কাছে, আমি একা মানুষ পড়াই, একা হ্যান্ডেল করি সবকিছু রোমান ল স্কুলের। জাস্ট আমার একটা টিম আছে যারা আমাকে কোঅপারেট করে, তাদের প্রতি আমি খুব থ্যাঙ্কফুল, যে কারণ এই গ্রুপটার ক্ষেত্রেও, এই কোর্সটার ক্ষেত্রেও তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করছে। আচ্ছা দেখেন, এই সাজেশনটাতে আমি টোটাল দিয়ে 3টা পার্টে ভাগ করেছিলাম। প্রিভিয়াসলি আমি যখন আমার
গ্রুপে সাজেশনটা দিয়েছিলাম, কিন্তু পরে আমার কাছে মনে হলো যে এটাকে নিয়ে আমি আরেকটু বিস্তর আলোচনা করি। এই বিস্তর আলোচনাটা করতে গিয়ে আমি সাজেশনটাকে আরেকটু কনক্লুসিভ নেচারে বিস্তারিত আলোচনা করেছি। দেখেন, হিন্দু লয়ে প্রথমে হচ্ছে আমি ফ্যামিলি পার্ট নিয়ে আলোচনা করেছি, ক্লাসও নিয়েছি। এর মধ্যে আমি যেমন দুই একটা টপিকস একটু এড়িয়ে গেছি, যেটা আমি ক্লাসে বলে দিব, সাজেশনের মধ্যে নাই। ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটাতে আমি বলেছিলাম যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এখান থেকে এমসিকিউ 1 মার্কের কোশ্চেনটা আসার পসিবিলিটি খুব বেশি। আমরা জানি হিন্দু লয়ে এমসিকিউ থেকে 2 সর্বোচ্চ 3 মার্ক আসে, 3 মার্ক খুব রেয়ার, 2 মার্ক বা 1 মার্কই বেশি আসে। এর মধ্যে ভাগ্য ভালো থাকলে শুধু ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে পড়তে পারে। আমি এখানে বলেও দিয়েছি স্টার্ট দিয়ে কোন জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা জানি হিন্দু আইনের উৎস, আমরা 8 ধরনের উৎস নিয়ে আলোচনা করছি, মাইগ্রেশনের প্রিন্সিপাল নিয়ে আলোচনা করছি। এরপর হচ্ছে আমরা এই 2টা কেস, এই যে মাদুরা ভার্সেস মুট্টু রামালিঙ্গ, শ্রীবালাসু ভার্সেস শ্রীবালাসু নামিও, এই কেস নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আপনারা নোট দিয়েছেন। অনেকে আমাদের 2টা অ্যাসাইনমেন্টের কম্পিটিশন ছিল। প্রথম অ্যাসাইনমেন্টে ফার্স্ট হয়েছিল নিপা, সেকেন্ড অ্যাসাইনমেন্টে আজকে ঘোষণা করে দিচ্ছি, এটা হচ্ছে রাফা আঞ্জুম। ওনার অ্যাসাইনমেন্টটা খুবই ভালো হয়েছে, রাফা আঞ্জুম। আর আরেকটা অ্যাসাইনমেন্ট আমি দেখলাম, এ হচ্ছে আমার 1-to-1 প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, এর নোটটা আমি পরে খেয়াল করছি, যদিও সে আজকে পোস্ট করছে। সেটা হচ্ছে, নাম বলেই দিই, মরিয়ম, ঠিক আছে? মানে আরেকটা নাম আছে, আমি আরেকটা নাম বলতেছি না। এই দুজনকে আমি সেকেন্ড অ্যাসাইনমেন্টে পাঠাবো। আর নিপার সাথে আরো একজন ছিল, আপুটার নামটা আমি ভুলে গেছি, উনি আমাকে অ্যাড্রেসও পাঠাইছিলেন। এই টোটাল 4 জন। থার্ড অ্যাসাইনমেন্টের একটা কম্পিটিশন আছে, সেটা হচ্ছে পুরো হিন্দু আইনের উপর নোট। থার্ড অ্যাসাইনমেন্টে আমি একটা বড় বই দিব। কি বই দিব এখন বলতে চাচ্ছি না। থার্ড অ্যাসাইনমেন্টের বইটা দাম দিয়ে আমি মানে এটাকে ডিফাইন করতে চাচ্ছি না, মানে করতে চাচ্ছি না, এটা বড় একটা বই দিব, আরো বড় একটা বই দিব। থার্ড অ্যাসাইনমেন্ট হবে পুরো হিন্দি ল এর উপর, এটা তো একটা গিফট যাবে। সো এটা ওপেন টু অল, যে কোনো কেউ এটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন। দেখেন, আবার আপনারা অনেকে মন খারাপ করেন না যে আমি দিচ্ছি না বা আমি দিচ্ছি আমাকে দিচ্ছে না। আমরা একটু বাছাই করে দিচ্ছি, ইনশাল্লাহ আবার সামনে আরো কম্পিটিশন থাকবে, তখন আপনাদের দিব সেখান থেকে, কেমন? আচ্ছা দেখেন, এখন হিন্দুলা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বেন। এই চ্যাপ্টার গুলো নোট নিতে গিয়ে আমি যে সাইড নোটে কমেন্টও দিয়ে দিছি, যে কমেন্ট গুলোতে আমি বলে দিছি আপনারা আসলে কিভাবে নোট নিবেন, কতটুকু নিবেন, এভাবে। এগুলো একদম শর্ট নোট আকারে যেভাবে নিতে হয়, জাস্ট অতটুকুই নিবেন, এর বেশি আপনার কোনো দরকার নাই। দেখেন, এরপরে আমরা ম্যারেজ চ্যাপ্টারে আমি ফ্যামিলি পার্টটা একসাথে নিয়ে আসলাম। ম্যারেজ চ্যাপ্টারটা মোটামুটি হিন্দুলের বেশ গুরুত্বপূর্ণ। যদি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে কোশ্চেন না আসে, ম্যারেজ চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? অবশ্যই প্রিলিমিনারি, তবে রিটেন কোশ্চেনের জন্য এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। রিটেন কোশ্চেনের জন্য ম্যারেজ চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে ম্যারেজের ডেফিনেশন সহ হিন্দু ম্যারেজের বিভিন্ন প্রকারভেদ, যে অনুমোদিত 4টা প্রকারভেদ, অননুমোদিত 4টা প্রকারভেদ, টোটাল 8টা প্রকারভেদ ভালোভাবে পড়বেন। বিশেষ করে লাভ ম্যারেজ বা গান্ধর্ব বিবাহ, এই জায়গাটা পড়বেন। ফ্যাক্টাম ভ্যালেটটা এখানে কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে। গার্ডিয়ানশিপের বিষয় আছে, আমরা জানি হিন্দু ম্যারেজের ক্ষেত্রে যে কারা কন্যাকে বিয়ে দিতে পারে, অভিভাবকত্বর যে বিষয়টা থাকবে। হিন্দুলার কিছু ইসেনশিয়াল আছে, আমরা সেই ইসেনশিয়াল গুলো ক্লাসে পড়েছি, যে যজ্ঞ, তারপর সপ্তপদী ইত্যাদি ইত্যাদি জায়গাটা। প্রহিবিটেড ডিক্রি বলতে আমি ওই জায়গাটাকেই বুঝিয়েছি, যে কাদেরকে বিয়ে করা যাবে না, সেই জায়গাটা 7 গ্রেড, 5th গ্রেড, 3rd গ্রেডে যে বিষয়গুলো আছে সেই জায়গাগুলো। একটা মামলা পড়বেন, যেটা আমি ক্লাসে ভুলে যাই নাই বলে, এই মামলাটা কাইন্ডলি একটু ভালোভাবে পড়বেন। মানসডাল ভার্সেস চন্দ্রাবতী, মানসডাল ভার্সেস চন্দ্রাবতী মামলাটা। আর মামলা পড়তে গেলে কি করবেন? শুধু জাজমেন্ট অংশটা পড়বেন, 2-3 লাইন, সর্বোচ্চ 5 লাইন, এর বেশি না। 2-3 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারলে খুবই ভালো, কারণ তাতে করে যে জায়গাটা হবে, যে আপনারা ওই 2-3 লাইনের মধ্যে যদি কেস রেফারেন্স লেখেন, তাহলে ওটা ব্লু কালার দিয়ে লিখতে পারবেন। একটা কৌশল শিখিয়ে দিই, যখন কেস রেফারেন্স লিখবেন, কেস রেফারেন্স যে নামটা, যে কেসের নামটা, সেটা ব্লু কালার পেন তো ব্যবহার করবেন। যদি আপনি চান যে যে জাজমেন্ট অংশটা লিখবেন, সেটা চাইলেও আপনি ব্লু পেন দিয়ে খুব ছোট ছোট করে লিখতে পারবেন। কারণ এই মামলাটা লিখলেন, পরে এখান থেকে একটু গ্যাপ দিয়ে যে এখান থেকে আপনি লিখলেন কি জাজমেন্ট দিবেন, 2-3 লাইনের মধ্যে শর্ট করে লিখলেন, আবার পরবর্তীতে এখান থেকে লেখা শুরু করলেন, এরকম করবেন। তাহলে যে জায়গাটা হবে যে আপনি লিখে দেখতেও সুন্দর লাগবে, যদি ব্লু পেন ইউজ করতে চান। যদি আপনার কাছে মনে হয় ব্লু পেনের লেখাটা আপনার নষ্ট হয়ে যাবে খাতা, আপনি অন্তত কেসের নামটা ব্লু পেন দিয়ে লিখে জাজমেন্টটা কালো পেন দিয়ে লিখলেও হবে। তবে এক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা যাবে না। কেন যাবে না এটা একটু বলে দিই। মানে 2টা লেখার মধ্যে, সেটা হচ্ছে আপনি এক্সাক্ট জাজমেন্টটা লিখবেন না, মানে লিখবেন না বলতে আপনি পারবেন না, এটাই সত্যি কথা। কারণ আপনি যে আপনার ভাষায় লিখবেন, নিজের ভাষাতে যখন লিখবেন, তখন এই চিহ্নটা ব্যবহার করতে হয় না। এই চিহ্নটাকে কি বলে? আমি তখন ইমোজি বানাই ফেলাইলাম,
এটাকে কি বলে? কোটেশন। কোটেশন, তাই না? দেখি, কোটেশন ব্যবহার করা যাবে না, কেমন? এই কোটেশনটাকে ব্যবহার করা, ওনাকে আমরা পাশে রাখি, এই কোটেশন আমরা ব্যবহার করবো না। দেখেন, গার্ডিয়ানশিপ, জয়েন্ট ফ্যামিলি, আমি একটা টপিক একটু এড়িয়ে গেছি, কিন্তু কাইন্ডলি একটু আপনারা তুলে নেবেন। এটা হচ্ছে মেনটেনেন্স। এই তিনটা চ্যাপ্টার মূলত আপনারা প্রিলিয়াস স্টাইলে পড়বেন, তবে একটু যদি গুরুত্ব দিয়ে পড়তে চান সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিটা একটু গুরুত্ব দিয়ে পড়তে পারেন। বিশেষ করে কর্তা যিনি থাকবেন, এই কর্তার বিভিন্ন কার্যাবলী থাকে, ওনার কিছু দায় দায়িত্ব থাকে, এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে বেশি পড়বেন। এছাড়া বাকি এই তিনটা চ্যাপ্টার, বিশেষ করে গার্ডিয়ানশিপ পড়বেন। এখানে গার্ডিয়ানশিপ কত প্রকার, গার্ডিয়ানশিপের সংজ্ঞা কি, বিশেষ করে ডিফ্যাক্টো গার্ডিয়ানের যে বিষয়টা আসবে, সেই ডিফ্যাক্টো গার্ডিয়ান বিষয়টা কি, এটা একটু পড়তে পারেন। ডিফ্যাক্টো গার্ডিয়ান বিষয়টা কি, জয়েন্ট ফ্যামিলি একটু দেখতে পারেন। মেইনটেনেন্সের চ্যাপ্টারটা জাস্ট কখন মেইনটেনেন্স পাবে কখন পাবে না, বেসিক, জাস্ট এক পেজের মধ্যে বা হাফ পেজের মধ্যে আপনি প্রিলি স্টাইলে নোট নিয়ে যেভাবে নোট নিতে, জাস্ট সেইভাবে নোট নিবেন, এর থেকে অতিরঞ্জিত করার কোনো দরকার নেই। হিন্দু ল নিয়ে অনেক বেশি প্রেশার নেওয়া যাবে না। হিন্দুরা খুবই হচ্ছে সফট ওয়েতে আগাতে হবে, তাতে যে জায়গাটা হবে ওটা ভালো করা যাবে ইনশাল্লাহ। এবং মোটামুটি যদি আপনি, আমার বিশ্বাস যে আপনি যদি মোটামুটি একটা সুন্দর নোট রাখতে পারেন সর্বোচ্চ 20 পেজের মধ্যে হিন্দু লয়ে, তাহলে আমার মনে হয় এই পরবর্তী দেখবেন দিনের স্যারের বইও আর খুলে পড়তে হবে না, আজিজুল হক স্যারের বইও পড়তে হবে না, নির্মলেন্দু ধরের স্যারের বইটাও পড়তে হবে না একারে না। দেখেন, এরপরে আমি প্রপার্টি পার্ট নিয়ে একটু আলোচনা করেছি। প্রপার্টি পার্টটাতে সব থেকে যে গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে এবার আমার মনে হচ্ছে 18তম জুডিশিয়ারিতে পরীক্ষার পরে এটা মিলানো যাবে, আমার কেন জানি মনে হচ্ছে এই পার্ট থেকে এবার ইনশাআল্লাহ 18তম জুডিশিয়ারিতে রিটেনে কোশ্চেন হবে, এটা আমার ধারণা, আমি জানি না, এটা মনে হচ্ছে আর কি, যদি প্রপার্টি পার্ট থেকে কোশ্চেন হয়। এবং আপনার যদি 18তম না হয় তাহলে 19তম তো আছেই। স্ত্রীধন, ওমেন্স প্রপার্টি এবং উইডোজ প্রপার্টি, তার মানে স্ত্রীধন নারীর সম্পত্তি, বিধবার সম্পত্তি, নারীর সম্পত্তি এবং বিধবার সম্পত্তি কিন্তু আলাদা জিনিস। এই তিনটা জায়গা খুবই প্রিসাইজ ওয়েতে নোট নিবেন, তবে একই সাথে বলবেন, কারণ দে আর ভেরি ইন্টারকানেক্টেড এবং তাদেরকে একটা বাদ দিয়ে আরেকটা কনসেপ্ট বোঝা যায় না। আপনার পড়তে গিয়ে দেখবেন আমি বোল্টও করে দিছি কোন জায়গাগুলো পড়বেন, সংজ্ঞা পড়বেন, পার্থক্য নোট করে নিবেন, এই সম্পত্তি কি ট্রান্সফার বা হস্তান্তর করা যায় কিনা, বাই ওয়ে অফ গিফট, মর্গেজ, সেল, উইল, যা বলেন, এবং হচ্ছে উত্তরাধিকারী, তারা মারা গেলে স্ত্রীধন, যখন ওই নারী মারা যাবে তার স্ত্রীধনের সম্পত্তি কে পাবে, সেই জায়গাটা পড়বেন। আরেকটা জায়গা স্ত্রীধনের প্রকারভেদ গুলো পড়বেন, যৌতুকা, অযৌতুকা, বা আরো যেন কি কি আছে, সৌদা কি, অসৌদা কি, আর এই বিভিন্ন যে পার্থক্য গুলো আছে, আমি এগুলো সাজেশনে আনি নাই, কারণ আমি চাই এগুলো আপনার বইতে খুঁজে পড়েন। মুখে বলে যাচ্ছি, চাইলে খাতা তুলে নিতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। এবং আবার বলে যাচ্ছি, এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব পরীক্ষার সময় থাকবে, সুতরাং এই জায়গাটা আপনি কিভাবে পড়বেন ইটস টোটালি আপ টু ইউ। গিফট এবং উইল, এটা আমার মনে হয় না হিন্দু আইনে খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ হিন্দু আইনের গিফট উইলটা সাধারণত টিপি অ্যাক্ট অনুযায়ী হচ্ছে পরিচালিত হয়, এর জন্য এটা আসলে আমরা যখন টিপি আইনটা পড়ি ওই জায়গাটাতেই পড়ি। তারপরও যে জায়গাগুলো না দেখলেই নয়, সেখানে হচ্ছে সংজ্ঞাটা দেখবেন, বিশেষ করে যদি এখানে 18তম রিটেনের কেউ ক্যান্ডিডেট থাকেন তারা এগুলো মাথায় নিয়ে যায়, সংজ্ঞাটা দেখবেন, ইসেনশিয়াল গুলো দেখবেন, যে গিফট করার উপাদান কি বা উইলের উপাদান কি, এবং এখানে উইল এবং হচ্ছে গিফটের কোনো পার্থক্য আছে কিনা, স্ত্রীধনের সম্পত্তি এগুলো কি উইল বা গিফট করা যায় কিনা, এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখবেন। বিশেষ করে দেখবেন, আমি আবারও বলে যাচ্ছি যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু ভুলে গেছি আগের চ্যাপ্টারটা, তার মানে উইডো, স্ত্রীধন, এটা কিন্তু পুরো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এই জন্য আমি কোনোটা আলাদা করে হাইলাইট করিনি। রিলিজিয়াস এন্ডোমেন্ট, এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হিন্দু প্রপার্টি পার্টে। রিলিজিয়াস এন্ডোমেন্ট বা দেবত্তর প্রপার্টির যে জায়গাটা, আমরা সাধারণত ওয়াকফ করি মুসলিম আইনে, হিন্দু আইনে সেম গোস কোনটা, এই দেবত্তর প্রপার্টি। এই জন্য দেবত্তর প্রপার্টিটা আপনারা যখন পড়বেন, এই দেবত্তর প্রপার্টির সাথে সেবায়েত নামে যে ব্যক্তি থাকে, আমরা জানি মুসলিম আইনে ওয়াকফের সাথে কি থাকে, ওয়াকিফ থাকে, তাই না? ওটা যিনি দেখভাল করে তাকে কি বলে, মুতোয়াল্লি। এই মুতোয়াল্লি এবং সেবায়েত হচ্ছে মানে তারা সমগ্রেড, মানে সমগ্রেড বলতে তাদের কার্যাবলী একই রকম, দেখভাল করে। দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট, সোজা, সরি, গড, দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গড, তারা ঈশ্বরের হয়ে কাজ করে। আমরা জানি দেবত্তর প্রপার্টি বা হচ্ছে ওয়াকাফের সম্পত্তির মালিক হচ্ছে মূলত আল্লাহ, আল্লাহর জন্য আমাদের, এবং ওটা ব্যাংক হচ্ছে মানে জনগণ, ওই ধরনের জনগণ যারা পুর পিপল, তাদের জন্য। এই জন্য দেবত্তর প্রপার্টি কনসেপ্টটা ভালোভাবে পড়বেন। সেবায়েতের কার্যাবলী, সেবায়েত কে, উনি কি কাজ করে থাকেন, উনি কি দেখভাল করে থাকেন, উনি কি এই দেবত্তরের সম্পত্তি হস্তান্তর করতে পারেন কিনা, বাই ওয়ে অফ গিফট, উইল, সেল, যে কোনো ওয়েতে।
আংশিক দেবত্তরের অংশটা এটা একটু হাইলাইট করে নিতে পারেন, আমার মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট। এই পুরো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তারপর কিছু জায়গায় বলে যাই। অলিক দান বা ইলিউজরি এন্ডোমেন্ট যাকে আমরা বলে থাকি, সেই জায়গাগুলো একটু ভালোভাবে পড়বেন। এবং আমি দুইটা কেস রেফারেন্স বলে দিছি, এগুলো তো অবশ্যই অবশ্যই শর্ট নোট নেবেন প্রত্যেকটা চ্যাপ্টারে। এগুলো নোট নিতে বেশি লাগবে না, সাজেশন 3 পৃষ্ঠা, নোট নিতে লাগবে সর্বোচ্চ 20 পৃষ্ঠা। আচ্ছা, দেখেন এরপরে হচ্ছে আমাদের এখানে আমি কিছু কমেন্ট দিয়ে গেছি, সেটা হচ্ছে দেখেন যে 4 নম্বরের লিখিত প্রশ্নের জন্য আপনি কি সবগুলো চ্যাপ্টার এখন পড়বেন কিনা। আমি তো বারবার বলে যাচ্ছি যে ভাই 4টা ম্যাথে আসবে 16 মার্ক, 4টা ম্যাথে আসবে 16 মার্ক, আর একটা থিওরি কোশ্চেনে আসবে 4 মার্ক। মানে একটা থিওরি কোশ্চেনের জন্য সব পড়বেন কিনা, উত্তর হচ্ছে অবশ্যই পড়বেন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কারণ খুব বেশি প্রেশার না, একটু পড়লেও খুব বেশি ক্ষতি নাই আপনার, এই জন্য পড়ে যাবেন। তবে কিভাবে সহজ করে পড়বেন এটা একটু বলে যাই। এই যে আপনি ওভারঅল যে প্রপার্টি পার্ট, যারা মুসলিম আইনে এই হিন্দু আইনের প্রপার্টি পার্টটা গুরুত্ব দিয়ে পড়তে চান এবং অ্যান্সার করতে চান, তারা একটু ট্রিক্স বলে যে বলা ঠিক হবে কিনা, শুধু প্রপার্টি পার্টটাই করতে পারে। আর তাহলে ফ্যামিলি পার্ট কি বাদ দিবেন, ওটা জাস্ট প্রিলি স্টাইলে যেমন করতেন এক চোখে, মানে রিটেন পরীক্ষার টাইমের কথা বলছি, প্রিলি না। রিটেনের সময় জাস্ট ফ্যামিলি পার্টটা একবার চোখ বুলাবেন, রিটেন পার্টটাই হচ্ছে আপনি সময় দিবেন রিটেন পরীক্ষার সময়। ফাঁকি যোগিটা দেবেন এই জায়গায়, শর্ট করবেন এই জায়গাতে। তাহলে দেখবেন 20 পেজের পড়াটা আপনার 15 পেজ কি 12-13 পেজের মধ্যে পড়া হয়ে যাবে। 12-13 পেজ পড়তে তখন আপনার সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আমার কথা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ, যখন খুব ভালো প্রিপারেশন থাকবে সময়টা খুব বেশি লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন দত্তক আমার কাছে এই একটা চ্যাপ্টারকে রিসেন্ট টাইমে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় হিন্দু আইনে, বিশেষ করে আমাদের রিটেন পরীক্ষার জন্য। আরেকটু বলে যাই, রিটেন পরীক্ষায় 4 মার্কে যে থিওরি কোশ্চেন গুলো, এই থিওরি কোশ্চেন শেষে আমি এই সাজেশনের শেষে কিছু প্রিন্সিপাল দিয়েছি, অনেক সময় ওই প্রিন্সিপাল থেকে কমন করে যেতে পারে। এবং থিওরি পার্টের বিভিন্ন জায়গাগুলো কোশ্চেন গুলো কমন আসে, প্রপার্টি পার্টের বিভিন্ন আলোচনা আছে, যেমন কোন ব্যক্তিকে আইনের দৃষ্টিতে মৃত বলা হয় হিন্দু আইনে, বা হচ্ছে কখন এক লিখিত চুক্তির ঊর্ধ্বে একটা প্রথা হচ্ছে প্রাধান্য পায়, এই ধরনের কিছু কোশ্চেন পাবেন দেবনাথ স্যারের বই পড়তে গেলে, একদম লিটারালি একটা প্রিন্সিপালের মতো। ওইগুলো নোট টিপে দেখবেন ওইখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। বা ইনহেরিটেন্স নেভার রিমেইনস ইন অ্যাবায়ান্স, চিরস্থায়ী ভাবে বসে থাকে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, দত্তক নিয়ে আবার একটু বলে চাই। দত্তকের জায়গাটা আমার কাছে রিসেন্ট মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট। দত্তকের সংজ্ঞাটা, উদ্দেশ্য এবং কন্ডিশন, এই 3টা জায়গা ভালোভাবে পড়বেন। এই 3টা জায়গা থেকে যদি কখনো কোশ্চেন আসে, এটা আপনার জন্য লাকি মনে করতে হবে নিজেকে। তবে এই যে যে জায়গাগুলো যদি একটু প্রবলেমেটিক অ্যাপ্রোচের কোশ্চেন দিতে চায়, আমার মনে হয় বিশেষ করে মহিলারা দত্তক দিতে পারে কিনা বা নিতে পারে কিনা, এবার হচ্ছে বিধবা কখন দত্তক নেওয়ার অধিকার হারাবেন, বা হচ্ছে একটা ভ্যালিড দত্তক মানে একটা দত্তক নিলে ওই সন্তানের কি কি অধিকার জন্মে, সেই জায়গাটা নিয়ে আলোচনা হবে। এবার হচ্ছে ফ্যাক্টম ভ্যালির যে প্রিন্সিপালটা আছে, এটা কিভাবে দত্তকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বিশেষ করে ওই যে একটি সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে, ওই জায়গাটা আমি কিন্তু ক্লাসে বলে গিয়েছিলাম। তো আশা করি আপনারা যারা পড়েছেন রিলেট করতে পারতেছেন। ডেপ বা ঋণের যে জায়গাটা আছে, এটা হিন্দু আইনে মূলত প্রিলির জন্যই বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি বলে গেছি যে এই জায়গাটা একটু চাইলে পড়তে পারেন, ডেপ বা ঋণের চ্যাপ্টারটা একটু হলেও পড়া উচিত। শেষে দেখেন কিছু কথা আছে, এই যে আমি কিছু প্রিলিমিনারি আলোচনা করে গেছি, কিছু কথা বলে গেছি, এগুলো আপনারা সাজেশনে পড়বেন, এগুলো আমি মুখেই বলে দেই, এখানে না পড়ি। সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে অবশ্যই হিন্দু লতে 16 মার্কের 4টা কোশ্চেন অ্যান্সার করা, একই সাথে 4 মার্কের থিওরি কোশ্চেনটা সুন্দর করে লেখা। যদি লিখতে পারেন আমার মনে হয় ইনশাল্লাহ ভালো অ্যান্সার, মানে ভালো একটা মার্ক পাবেন। আমি যদি ভুলনা করে থাকি অন্তত, মানে আমি আমার খাতা, কারণ আমি নিজেও টিচিং প্রফেশনে ছিলাম ইউনিভার্সিটিতে, তো আমি যদি আমার খাতাটা দেখতাম, এটা আমি আমার গর্বের জন্য বলতেছি না, অন্তত আমার নিজেকে আমি 18.5 দিতাম মিনিমাম। কারণ 4টা ম্যাথের আমার একটা ভুল হয়নি, বাকি 4 মার্কে কি আমি আড়াই পাবো না? এত তো খারাপ লিখি নেই, বরং 3ও দিতে পারি। 18.5 একটা কোশ্চেনে, এটা আমি আমার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি এই কারণেই, যাতে আপনারা বুঝতে পারেন কোন সাবজেক্টটাতে আপনার ভালো মার্ক তুলতে হবে। এই ফ্যামিলি লটাতে আপনার ভালো মার্ক তুলতে হবে। হিন্দু আইনে যদি 18.5 তুলতে পারেন, আর ওইদিকে যদি মুসলিম আইনে বাকি যে মার্ক আছে 80 মার্ক, সেই 80 মার্কে যদি আপনি 60 মার্ক কোনোভাবে তুলে ফেলতে পারেন, আমি ধরলাম 55 তুলছেন, 80-তে 55, আর এখানে ধরেন 18ই ধরলাম, তাহলে 3 হাতে 1, 73 মার্ক। আপনি কিন্তু 8 মার্ক, এখান থেকে 8 থেকে 10 মার্ক এক্সট্রা ক্যারি করতেছেন। যদি বাংলা বা ইংরেজি অথবা ম্যাথ একটা সাবজেক্ট খুব খারাপ পরীক্ষাও হয়, এই সাবজেক্টটা কিন্তু তখন সেটা কাভার করবে। ভাই, রিটেনে কি শুধুমাত্র প্রপার্টি থেকেই আসে 20 মার্ক, যেটা ফ্যামিলি থেকে আসে না?
আচ্ছা ভাই, আমি এই কথাটা শুরুতেই বলছি, আপনি হয়তো ক্লাসটা মিস করেন। ফ্যামিলি থেকে 20 মার্কের কোশ্চেন হয়, আর প্রপার্টি অংশ থেকে 20 মার্কের কোশ্চেন হয়, যার চারটা ম্যাথ থাকে, একটা থাকে থিওরি। আগে আগে আসতো হচ্ছে 12 মার্কের কোশ্চেন হিন্দুলার ম্যাথ। এখন লাস্ট পরীক্ষা থেকে আমরা দেখলাম 16 মার্কের ম্যাথ আসে। এটা আপনাদের জন্য ভালো হয়েছে আর কি। বুঝতে পেরেছেন বোন? মানে ভাই মানে টোটাল 40 নাকি হচ্ছে 20? টোটাল মানে 40 মার্কের মধ্যে 20 মার্কের অ্যান্সার করতে হয়। জি, জি ভাই। আচ্ছা, দেখেন, হিন্দুলাতে ইনহেরিটেন্স পার্ট, এই যে যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দেখেন 1 থেকে 35 নং সিরিয়ালটা। আমি বারবার বলে যাচ্ছি, সবাই বলবে 20-25 পর্যন্ত সিরিয়াল মুখস্থ রাখতে, আমি আপনাদের বলবো 35 পর্যন্ত করেন। প্রয়োজনে 53টা খুঁজে বের করে সবগুলোই করেন, একবার হলো চোখ বোলান। কেন? কারণ লাস্ট বার আমাদের মনে হয় 33 বা 34 নম্বর সিরিয়াল থেকে সিরিয়াল পর্যন্ত চলে আসছে। আর এটা কিন্তু একটা মানে জুডিশিয়ারি একটা ভালো একটা কোয়ালিটি হচ্ছে, সে নেক্সট ইয়ারে কি করবে তার আগের ইয়ারে এটা একটা দিয়ে দেয়, সংকেত দিয়ে দেয়। তো এর জন্য আমি বলবো 35 পর্যন্ত মুখস্থ করার কোনো ব্যাপার না। 16 মার্কের জন্য আপনি 35টা সিরিয়াল মুখস্থ রাখতে পারবেন না? খুব কঠিন কিছু? আমার তো মনে হয় না। পরীক্ষার হলে যে কি করবেন, একটু কৌশলটা শিখাই। বা পেজে, এই যে দুইটা পেজ, এই পেজটাতে আপনি 1 থেকে একবারে সিরিয়াল ক্রমান্বয়ে প্রথমে লিখবেন, পেন্সিল দিয়ে হোক কলম দিয়ে হোক, রাফ লিখে লিখবেন। তারপর আপনি ম্যাথ সলভ করবেন, তাহলে দেখবেন একটা ম্যাথও ভুল যাবে না। এটা কিন্তু অবশ্যই করবেন, অন্তত হিন্দু লয়ের ক্ষেত্রে। পুরো একদম সিরিয়ালি লিখবেন, 20, 25, 30 পর্যন্ত লিখবেন। তারপরে প্রয়োজনে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে হচ্ছে আপনি যে অ্যান্সার করবেন। হ্যান্ড রেজ করছে কেউ নাকি? ভাইয়া এত টাইম পাওয়া যাবে? কি বলেন ভাই? শোনেন, আমি আপনার একটা কথা বলি। আমি হিন্দু স্পেশাল ল পরীক্ষার দিন একবারে 3টা আইনের কোন ধারায় কি কি হেডিং আমি সব উঠাইছি আগে। নারী ও শিশু, শিশু আইন, আর একটা কোন আইন ছিল, মাদকদ্রব্য সম্মত মনে হয়। হ্যাঁ, মাদকদ্রব্যই। এই 3টা আইনের আমি কোন ধারায় কোন হেডিং আছে প্রথম 35 মিনিট আমি শুধু সেখানে ব্যয় করছি। কেন? কারণ কোশ্চেন এত, এটা আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলাম। কোশ্চেন আমাদের সময় এত হজরবলবা হয়েছে যে যদি আমি মানে ধারা ভুল করি তাহলে আমি বুঝছিলাম যে আমার বিপদ হয়ে যাবে। আমি সময় দিছি ওইখানে। আপনি এত টাইম দিবেন না, আপনি সর্বোচ্চ 10 মিনিট টাইম দিবেন, ম্যাক্স 10 মিনিট। আমি ওই সময়, কারণ আমাদের ওই স্পেশাল পরীক্ষাটা ওইরকম হয়েছিল। আর হিন্দু লয় ভাই, আমি শুধু হিন্দু লয়, আমার কাছে যখন মনে হয়েছে যে মুসলিম ল প্র্যাকটিস করতে গিয়ে আমি সূত্র ভুলে যাচ্ছি, আমি পাশে পেন্সিল দিয়ে দ্রুত নোট করা ট্রাই করছি, মানে রাফ করা ট্রাই করছি, নোট না সরি, রাফ করা ট্রাই করছি। আপনি রাফ করে যদি আপনার 5 মিনিট সময় যায় এবং তাতে যদি ম্যাথটা কারেক্ট হয়, তাতে তো আপনার লস নেই। বরং আপনি তাড়াহুড়া করতে গিয়ে ম্যাথ ভুল গেল, দরকার কি? থিওরি প্রয়োজনে কম লাগেন, ম্যাথ কারেক্ট করেন, তাতে দেখবেন মার্ক বেশি পাবেন। আচ্ছা, দেখেন, 1 থেকে সিরিয়াল গুলো পড়বেন। এবং আমরা রেকর্ড ক্লাস যখন নিছি দেখবেন আমি প্রথম 8 থেকে 10টা কিন্তু খুব বিস্তারিত পড়াইছি, কারণ ওইখানে অনেক আলোচনা ছিল। যারা ক্লাসগুলো মিস করছেন অথবা ভবিষ্যতে আবার দরকার হবে, যখন 19তম দিবেন 20তম দিবেন, তখন এই ক্লাসগুলো কিন্তু আমাদের রোমান ল স্কুলে থেকে যাবে। এবং আজকে আমি সব ক্লাসগুলো একসাথে লিঙ্ক করে আবার গ্রুপে পোস্ট করবো। আগামীকাল, সরি আজকে করবো না, আগামীকাল করবো, কারণ আজকের ক্লাসটা আপলোড দেওয়ার পরে এই ক্লাসগুলো সেভ রাখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ কখনো না কখনো কাজে লাগবে। একাডেমিক যারা স্টুডেন্ট আছেন তাদের তো ইনশাল্লাহ লাগবেই। তো কনসেপ্ট গুলো খুব ভালোভাবে পড়বেন এবং অ্যান্সার করার ট্রাই করবেন। হিন্দু ল ইনহেরিটেন্স পড়তে গিয়ে কিছু সাজেশন আবার বলে, রুল অফ এক্সক্লুশন মাস্ট আগে পড়ে নেবেন। রুল অফ এক্সক্লুশন মাস্ট আগে পড়ে নেবেন। যদি রুল অফ এক্সক্লুশনটা আগে পড়ে নিতে পারেন, আমার মনে হয় ইনশাল্লাহ ভালো করতে পারবেন। কেমন? রুল অফ এক্সক্লুশনটা এই জন্য ভালোভাবে পড়বেন। ডক্টর অফ রিপ্রেজেন্টেশন এগুলো নিয়ে আইডিয়া নেওয়ার দরকার নেই, জাস্ট বলার জন্য বলে গেলাম। দত্তকী পুত্র উত্তরাধিকার হিসাবে অংশগ্রহণ, এখান থেকে কোনো না কোনো পরীক্ষা ম্যাথ আসবে ইনশাল্লাহ। দত্তক পুত্র কতটুকু সম্পত্তি পাবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। হিন্দু লাইফ ইনহেরিটেন্স পার্টের কিছু থিওরি পড়তে হবে। এই যে জেনারেল প্রিন্সিপাল বলে বলতে আমি ওই যে 1 থেকে 35-এর সিরিয়ালটা কখন কে পাবে না পাবে এটা নিয়ে আলোচনা। কখনো হিন্দু লয় আমরা জানি সম্পত্তি চিরস্থায়ী ভাবে স্থগিত রাখা যায় না। এটা মনে হয় আমাদের 17তম রিটেনে আসছিল সম্ভবত, বা এরকম কোন একটা টপিক। দায় ভাগ এবং মিতাক্ষরা স্কুলের মধ্যে হচ্ছে ইনহেরিটেন্সের কোনো পার্থক্য আছে কিনা, জাস্ট একটা পার্থক্য, ফাদার ফাদার আর ফাদার মাদারের জাস্ট আগে পরে হবে, ফাদার মাদারটা মিতাক্ষরা স্কুলে আগে হবে। সপিণ্ড সাফল্য সমনদ অবিভাজ্য প্রপার্টি গেইনস অফ লার্নিং, এটা হচ্ছে ওই যে মানে সেলফ অ্যাকোয়ার্ড যে প্রপার্টিটা আমরা বলে থাকি, বা সেপারেট অ্যাকোয়ার্ড প্রপার্টি, এই জায়গাটা একটু ধারণা নিয়ে একটু পড়েন, কাজে লাগবে। আচ্ছা, কিছু ডক্ট্রাইন, আমি 10টা 11টা ডক্ট্রাইন ইনক্লুড করে দিচ্ছি। আমি বলেছিলাম যে শেষে কিছু কথা বলবো। হিন্দু আইনে এই ডক্ট্রাইন গুলো থেকে রিসেন্ট টাইমে আমার কাছে মনে হইলো যে ল্যান্ডলর্ড এই প্রপার্টি বাড়িতে 4 মার্কের কোশ্চেনটা হয়, এই জায়গা থেকে কোনো না কোনো একটা প্রিন্সিপাল কমন করে যেতে পারে।
এই জন্য এই প্রিন্সিপাল গুলো শর্ট নোট নেবেন, একদম শর্ট করে, এক পেজে তিনটা করে বা 4টা করে টপিক্স এর নোট নিতে পারেন। মানে 10টা 11টা টপিক্স আপনি সর্বোচ্চ 3 পেজের মধ্যে নোট নিয়ে ফেলবেন, এর বেশি দরকার নাই। ম্যাক্স 3 পেজের মধ্যে নোট নেবেন এই 10টা টপিক্স, এর বেশি কোনো দরকার নেই। কেমন? স্পেস সাকসেশনটা ফ্যাক্টাম ভ্যালিড প্রিন্সিপাল ভালোভাবে পড়বেন। ইম্পারেটেবল প্রপার্টি বা অবিভাজ্য সম্পত্তি যাকে বলে থাকি, এবার হচ্ছে সপ্রতিবন্ধ বা অপ্রতিবন্ধ সম্পত্তি, এই অবস্ট্রাক্টেড আনস্টপটেড। এবার হচ্ছে প্রপার্টি অনস ভেস্টেড ক্যান নট বি ডাইভেস্টেড। আপনি মিলিয়ে নিন, কোনো না কোনো পরীক্ষাতে এটা আবার আসবে। আপনি মিলিয়ে নেন, কোনো না কোনো পরীক্ষাতে এটা আবার আসবে। ফ্যাক্টাম ভ্যালিড কোনো না কোনো পরীক্ষাতে আবার আসবে ইনশাআল্লাহ। এই যে এখান থেকে শেষের যে 4-5টা টপিক্স, এগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসবেই, ইনশাল্লাহ আসবেই। এটা আপনি একবারে লিখে নিতে পারেন। বিশেষ করে ডক্টরিন অফ স্পিরিচুয়াল বেনিফিট অ্যান্ড প্রপিনকুইটি যে আমাদের জায়গাটা আছে, সেই জায়গাটা একটু ভালোভাবে বিস্তারিত আকারে পড়বেন। আমি এই প্রিন্সিপাল গুলো নিয়ে ভাবছিলাম আলোচনা করব, তবে আলোচনা করার দরকার আছে বলেন, তাহলে কিছু আলোচনা করি, নতুবা আপনারা পড়ে নেবেন। বলেন, আলোচনা দরকার আছে? ভাইয়া শেষের দিকে একটু আলোচনা করে দেন আপনি। আচ্ছা, তাহলে আমাকে একটু সময় দিতে হবে, 1 মিনিট। ভাইয়া আমি একটা প্রশ্ন করব যে ম্যাথের উপর ইনহেরিটেন্স। বলো। দত্তকি পুত্রর যখন ম্যাথ আসবে তখন কি উনাকে যে 1/3 পোর্শনটা পাবে, ওইটা দেওয়ার পর রেস্ট অংশ যেটা থাকবে ওইটা কি হচ্ছে প্রপোর্শনালি তাহলে ভাগ হবে ইয়ার্সদের মাঝে? ওইটা এই আমাকে এই কোর্সে একটু পাঠাইছিল, ওটা অন, যেমন এইরকম হলো একজন পুত্র এবং 2জন সন্তান আছে, মানে নিজের পুত্র এবং একজন পুত্র, মানে দত্তকী পুত্র আছে, তখন 1/3 করে সবার মধ্যে ভাগ হবে। কিন্তু এইরকম হলো একজন পুত্র আছে, 2জন আপন পুত্র, মানে একজন দত্তকী পুত্র, 2জন নিজের পুত্র, একজন উইডো আছে, তার মানে এদের নিয়ে ঝামেলাটা বাজবে, তখন 1/4 করে ভাগ হবে। ত্যায্যবৃত্ত বলতে ওই তার যে সম্পত্তিটা আছে সবই নিজেদের মধ্যে ভাগ হবে 1/4 আকারে, মানে পার ক্যাপিটা অনুযায়ী। এতটুকুই বুঝাইছে, জাস্ট, আর কিছু না। বোঝা ভাইয়া গেছে? আমি বুঝি নাই ভাইয়া, আমার কাছে কথা হচ্ছে 1/3 তো পাবে দত্তকি পুত্র, তাই না? এটা হচ্ছে দত্তকী পুত্র, 1/4, 2/4, 1/4 সম্পত্তি শেষ না করা। বোঝা গেছে? ত্যায্যবৃত্ত এখানে বলতে তাদের মধ্যে অবশিষ্ট সম্পত্তিটা ভাগ হয়ে গেছে। অবশিষ্ট সম্পত্তি বলতে এখানে যখন সন জন্মগ্রহণ করে ফেললো, এরে তো আগেই দত্তক নিছে, এরপরে তো এরা হচ্ছে জন্মগ্রহণ করছে। নিজের সন থাকলে তো আর আপনি সন মানে দত্তক নিতে পারবেন না। তার মানে দত্তক পুত্র নেওয়ার পরে আপনার যমজ পুত্র জন্মগ্রহণ করছে, মানে আপনার স্ত্রী মারা গেল, তখন আপনার উইডো আছে, তখন আপনি কি করবেন? ত্যায্যবৃত্ত এরে তো 1/3 আপনার দেওয়ার কথা ছিল, আপনার দেওয়ার কথা ছিল। ঝামেলাটা বেঁধে যায় যে আমরা 1/3 যদি এড়ে দিই, তাহলে বাকি সম্পত্তি আমি ভাগ কিভাবে করবো? তাহলে আমি কি ত্যায্যবৃত্ত এদেরকে দিব? প্রশ্নটা কি বলছে দেখেন, এটা নিয়ে আমি একটু শেষে আলোচনা করি। এখানে আলোচনার মূল কথা বলছে যে ত্যায্যবৃত্তের 1/3 অংশ পায় হচ্ছে দত্তকী পুত্র। শব্দটা কি এরকম না? জি জি। আচ্ছা, এখন আমরা দেখি যদি এদেরকে আমরা সম্পত্তি দিয়ে দেই, তাহলে আমরা এদেরকে সম্পত্তি কিভাবে দেব? বলেন, কিভাবে দেব? একজন উইডো একজন সনের সমান অংশ পায়, পায় কি পায় না? জি ভাইয়া। আচ্ছা, এখন ত্যায্যবৃত্ত সম্পত্তির 1/3, এই উইডো যখন মূলত মারা যায়, এই সম্পত্তির আলটিমেটলি এদের কাছেই ব্যাক করে। ত্যায্যবৃত্ত ওয়ার্ডটা মূলত এই কারণে আসছে, তখন তারা সবাই যে এই 1/3 আকারেই ভাগ ভাগ করে পাবে, মিলিয়ে নেয়। বুঝতে পারছেন কথাটা ভাই বোন? জি ভাইয়া, মানে ওয়াইফ মারা গেলে ওয়াইফের অংশ ওই যে মানে দুই সনেরটা ত্যায্যবৃত্ত হিসাবে এদের কাছে যাবে, এর জন্য মূলত ত্যায্যবৃত্ত অংশ রাখছে। কিন্তু সম্পত্তিটা যখন ভাগ করবেন তখন প্রথম এদেরকে 1/4 আকারেই দিবেন, এ যখন মারা যাবে তখন হচ্ছে 1/3 আকারে 3 পুত্রের মধ্যে ভাগ হয়ে যাবে। এবার বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, দেখেন আমরা একটু এই ডক্টরাইন গুলো নিয়ে একটু আলোচনা করি, আশা করি কাজে লাগবে। যদি কেউ নোট নিতে চান চাইলে নিতে পারেন। দেখেন, স্পেস সাকসেশন বা ভাবি উত্তরাধিকারী, এই ভাবি কিন্তু সেই কিশোরগঞ্জের সেই ভাবি না যে গরিবের বাউস। কেমন? এই ভাবি উত্তরাধিকারী মানে হচ্ছে ভবিষ্যতে উত্তরাধিকারী হবেন। এই যে একটু আগে যেমন আমরা আলোচনা করলাম যে স্ত্রী যদি মারা যান তাহলে সম্পত্তিটা মূল মালিকের উত্তরাধিকারীদের কাছে ফেরত চলে যাবে। একজন ব্যক্তি মারা গেলেন, ওনার 2 ফুল ব্রাদার আছে আর উইডো আছে। এখন সম্পত্তিটা মূলত কে পাচ্ছে? উইডো। উইডো ফুল সম্পত্তি।
উনি যখন মারা যাবে তখন ভাবি উত্তরাধিকারী হচ্ছে টু ফুল ব্রাদার, উনি মারা যাওয়ার পরে তাদের কাছে ফেরত যাবে। এটাকে মূলত বলা হয় ডক্ট্রিন অফ স্পেস সাকসেশন। স্পেস সাকসেশনের ব্যক্তিরা মানে টু ফুল ব্রাদার কিন্তু বলতে পারবে না তোমার ভাইয়ের সম্পত্তি ভবিষ্যতে আমিই পাবো, এখন আমি বিক্রি করে দেবো, আমি জোর দখল করবো, এরকম কোনো সুযোগ নেই। ভাবির উত্তরাধিকারী মানে হচ্ছে ভবিষ্যৎ উত্তরাধিকারী যারা হবেন তাদেরকে উল্লেখ করা হয়। বোঝা গেল কনসেপ্টটা সংক্ষেপে? বুঝতে পেরেছেন নাকি আরো বলবো? বুঝতে পারছি। আচ্ছা, গেল। ফ্যাক্টাম ভ্যালেট প্রিন্সিপাল হিন্দু আইনে, ওই যে এর আগের একটা ক্লাসে কেউ একটা ওয়ার্ড ব্যবহার করেছিল ভাই, লিগালাইজ করা, যে কোনো একটা কাজ হিন্দু আইনে অনুমোদিত না কিন্তু কাজটা সংগঠিত হয়ে গেছে। দা ওটা ছিল ডিরেক্টরি নেচারের ছিল, ম্যান্ডেটরি নেচারের ছিল না। মানে কোনো একটা কাজ ছিল নির্দেশনামূলক, যে তুমি এই কাজটা করো, কিন্তু করতে বাধ্য এমন বলা হয়নি, কিন্তু উনি করো। আমাদের বাঙালিদের নেচারও কি, মানে কথার কথা, যে আমাদের যেটা বলা হয় একটু ফাঁক ফোকর রাখা হলে আমরা কি করি, ওটা ভায়োলেট করি, তাই না? তাহলে আমরা কি করছি, যে কোনো একটা কাজ করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, আমরা নির্দেশটা পালন করি নাই। পরবর্তী হিন্দু আইন বলল যেহেতু কাজটা পালন করি নাই এবং অন্য কোনো একটা কাজ ঘটে গেছে, এবং সেটাকে ভ্যালিডেট করে নেওয়া বা লিগালাইজ করে নেওয়ার প্রিন্সিপালটা হচ্ছে ডক্ট্রিন অফ ফ্যাক্টাম ভ্যালিড। যেমন একমাত্র পুত্রকে দত্তক দেওয়া যায় না, তবে যদি দিয়ে ফেলে তখন ফ্যাক্টাম ভ্যালিড দ্বারা ওটাকে ভ্যালিডেট করা হয়। একই সাথে লাভ ম্যারেজ, হিন্দু আইনে ওইটা অ্যাপ্রুভড ফর্ম না, যদি কেউ লাভ ম্যারেজ করে ফেলে ওটা হিন্দু আইন অ্যাপ্রুভড ফর্ম হিসেবে অ্যাকসেপ্ট করতে বাধ্য ফ্যাক্টাম ভ্যালিড প্রিন্সিপাল দ্বারা। সংক্ষেপে এতটুকুই। বোঝা গেছে? বুঝতে পারছেন কি পারেন নাই? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমাদের ইম্পেরিটেবল প্রপার্টি বা অবিভাজ্য সম্পত্তি। হিন্দু আইনে সম্পত্তি বন্টনের পরে, একবারে সংক্ষেপে কথাটা বুঝে নেন, হিন্দু আইন অনুযায়ী সম্পত্তি বন্টনের পরে যদি মূল মালিকের কিছু সম্পত্তি অবশিষ্ট থেকে যায়, মূল মালিকের কিছু সম্পত্তি অবশিষ্ট থেকে যায়, তাহলে সেই সম্পত্তিটা সংসারের এল্ডেস্ট সনকে দিয়ে দেওয়া হয়, সবচেয়ে বড় পুত্রকে। যেই প্রিন্সিপাল মানটা, যেই সম্পত্তিটা দেওয়া হয় সেই সম্পত্তিটাকে বলা হয় ইম্প্যারিটেবল প্রপার্টি। কাকে দেওয়া হয়? বয়োজ্যেষ্ঠ সন্তানকে বা ছেলেকে, স্পষ্ট করে বলবেন সবচেয়ে বড় সন্তান। বুঝতে পারছেন কনসেপ্টটা? না বুঝলে স্যার আমাকে বলুন। হ্যাঁ, আবার বলি তাহলে। দেখেন, হিন্দু আইন অনুযায়ী যখন কোনো ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে বন্টন হওয়ার পরেও কিছু সম্পত্তি অবশিষ্ট থেকে যায়, সেই অবশিষ্ট সম্পত্তি উক্ত সংসারে সব থেকে বড় ছেলেকে দিয়ে দেওয়া হয়। এই যে সম্পত্তিটা দেওয়া হইলো সেই সম্পত্তিটাকে বলা হয় ইম্প্যারিটেবল প্রপার্টি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে স্বপ্রতিবন্ধ দায়, আর একটা হচ্ছে অপ্রতিবন্ধ দায়। আচ্ছা, বলেন তো স্বপ্রতিবন্ধ দায় এবং অপ্রতিবন্ধ দায় এটা কি, বলেন কে পারেন দেখি? কেউ পারেন? আচ্ছা, না পারলে কোনো সমস্যা নেই, লজ্জার কি আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, স্বপ্রতিবন্ধ দায় মূলত সাধারণত হচ্ছে দায় বলতে বোঝায় উত্তরাধিকারী, মানে স্বপ্রতিবন্ধ উত্তরাধিকারী। পিতা মারা গেলে তার সম্পত্তিটা পুত্র পায়, তাই না? পিতা মারা গেলে তার সম্পত্তিটা পুত্র যায়। এখন পিতা মারা যাওয়ার আগ পর্যন্ত পুত্রর কি সম্পত্তি পাওয়ার কোনো সুযোগ আছে? না। না ভাই। দায়াভাগে স্কুল বলল যখন কোনো ব্যক্তির সম্পত্তি পাওয়া না পাওয়া কোনো ব্যক্তির মৃত্যুর উপর বা উক্ত ব্যক্তির মৃত্যুর উপর নির্ভর করে, তাকে বলা হয় হচ্ছে স্বপ্রতিবন্ধ বা অবস্ট্রাক্টেড প্রপার্টি। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা মূলত দায়াভাগা স্কুলে, তাই না? আর আনঅবস্ট্রাক্টেড প্রপার্টির বিষয়টা কি, সেটা হচ্ছে কারো মৃত্যুর উপর ডিপেন্ড করে না, কারো মৃত্যুর উপর ডিপেন্ড করে না, সেটা হচ্ছে আনঅবস্ট্রাক্টেড প্রপার্টি। মিতাক্ষরা স্কুল যখন আপনারা যাবেন, মিতাক্ষরা স্কুলে আমরা জানি দুটা কনসেপ্ট আছে, তাই না? একটা হচ্ছে উত্তরজীবী কনসেপ্ট, আর একটা কি ছিল জানো, মনে আছে আপনাদের? আমি তো বেখেয়াল হয়ে গেলাম। উত্তরজীবী আর একটা concept, সারভাইভারশিপ। হ্যাঁ, ওই তো সহ
উত্তরাধিকারী বা হচ্ছে সার্ভাইভারশিপ, যাই হোক। বিষয় হচ্ছে এই যে সার্ভাইভারশিপ হচ্ছে মৃত্যুর উপর নির্ভরশীল, আর একটা হচ্ছে জন্মের সাথে সাথে হচ্ছে সম্পত্তিতে মালিক, তাই না? এই বিষয়টা যা আসবে। দেখেন এরপরে হচ্ছে আমাদের প্রপার্টি ওয়ান্স ভেস্টেড ক্যান নট বি ডাইভেস্টেড। এটা নিয়ে আমি এর আগেও অনেকবার বলছি যে হিন্দু আইনে প্রপার্টি যদি আপনি একবার কাউকে দিয়ে দেন ওইটার ফেরত আনার কোনো সুযোগ নেই। আচ্ছা ভাই আমি একটু ফ্যানটা ছেড়ে নিই, গরম আছে। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে সম্পত্তি যদি একবার কারো কাছে হস্তান্তরিত হয়ে যায় ওই সম্পত্তি আর ফেরত আনার কোনো সুযোগ নয়াকারে নাই। এর আমি বেশ কিছু উদাহরণও ক্লাস নেওয়ার সময় দিয়েছিলাম, এর জন্য আর এটা আলোচনা করি নাই, এখন আর করতে চাচ্ছি না। তারপরে এতটুকু বলি যে ধরেন আমি হচ্ছে আমার হিন্দু আইন অনুযায়ী আমার একটা প্রপার্টি আমার ফুল ব্রাদারের কাছে চলে গেছে। কেন চলে গেছে? কারণ আমার হচ্ছে অন্ধপুত্র ছিল, অন্ধপুত্র ছিল। এখন আমরা জানি হিন্দু আইন অনুযায়ী অন্ধপুত্র সম্পত্তি পায় না, এর জন্য আমার ফুল ব্রাদারের কাছে গেছে। কিন্তু আমার অন্ধপুত্র বিয়ে করার পরে তার ঘরে একটা পুত্র হয়েছে, এই পুত্র কবে জন্মগ্রহণ করবে তার জন্য আমি সম্পত্তি বসাই রাখতে পারবো না হিন্দু আইনে। কারণ হিন্দু আইন বলছে কি, ইনহেরিটেন্স নেভার রিমেইনস ইন অ্যাভায়ান্স। একবার সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেলে ওইটাকে কি করা, সরি, একটা সম্পত্তিকে স্থগিত করে রাখা যায় না যুগের পর যুগ। আবার এখানে ফুল ব্রাদারের কাছে যদি সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেছে, ভেস্টেড হয়ে গেছে, ওইটাকে আবার ফেরত নিয়ে পুত্রের বরাবর দেওয়ার কোনো আর সুযোগ নাই। দিয়ে দিছি তো দিয়ে দিছি। এরপরে এখানে ক্লিয়ার হবে, এরপরে আসলে কি ক্লিয়ার প্রুফ অফ ইউজেস ইত্যাদিতে, তার মানে লিখিত কোনো আইনের ঊর্ধ্বে প্রথা কি পাবে, প্রাধান্য পাবে। কোন ধরনের প্রথা? যে সকল প্রথার বয়স 100 বছর হয়ে গেছে, যে সকল প্রথার বয়স 100 বছর হয়েছে সেই সকল প্রথা কি করবে, লিখিত আইনের উপর হচ্ছে ভাই প্রাধান্য পাবে। রিভার্সনারের কনসেপ্ট আপনারা যখন পড়বেন, আমরা জানি এই ভাবী উত্তরাধিকারী বা হচ্ছে রিভার্সনারের কনসেপ্টটা জাস্ট ভাবী উত্তরাধিকারী যে ব্যক্তিরা তাকে বলা হয় রিভার্সনার। পার্থক্য মানে এয়ার অফ দ্য লাস্ট ফুল ওনার। এই যে মারা যাওয়ার পরে ধরেন এক্স নামের ব্যক্তি মারা গেল, তার ফুল ওনার মানে এই এক্স ব্যক্তির আলটিমেট ওনারশিপ কে পাবে, ফুল ব্রাদার। তার উইডো কিন্তু আলটিমেট ওনারশিপ না, কারণ সে মারা গেলে এর কাছে যাবে। এই ব্যক্তিকে বলা হয় তখন হচ্ছে রিভার্সনার। আচ্ছা, ইনডিভাইজেবল প্রপার্টি হিন্দু আইন অনুযায়ী আমরা জানি ইম্প্যারিটেবল এস্টেট বোঝানো হয়েছিল। হ্যাঁ, আচ্ছা দেখেন হিন্দু আইনে এটা একটু আমি বলে যাই। হিন্দু আইনে অনেক সময় দেখা যায় সম্পত্তি বন্টনের পরেও ধরেন হচ্ছে পূর্ববর্তী সময় কেদারা, বোঝেন কেদারা আপনারা? শেয়ার কেদারা কি ভাই? শেয়ার শেয়ার ভাইয়া। চেয়ার, তাই না? দেখেন এখন অনেক সময় দেখা যায় কি পারিবারিক সূত্রে পিতা একটা চেয়ারে অনেক বছর ব্যবহার করছেন, সন্তানদের কাছে ওই চেয়ারটা বা পিতা একটা খাটে অনেক বছর শুইছেন ঘুমাইছেন, পিতা একটা হাতের লাঠি অনেক বছর ব্যবহার করছেন, অথবা ধরেন আপনার বাড়ির একটা পুকুর, অথবা ধরেন ছোট একটা নলকূপ, যা হোক না কেন, এই এজমালে কিছু সম্পত্তি থাকে, অথবা ধরেন আপনার বাড়িতে গরু আছে, ছাগল আছে, বা মহিলাদের ব্যবহার্য কোনো গহনাদি, এই সকল প্রপার্টি অনেক সময় ডিভাইজেবল হয় না, কারণ এগুলো এক পরিবার সূত্রে একজনের থেকে আরেকজনের কাছে যায়, হস্তান্তরিত হচ্ছে, এটা উত্তরাধিকার সূত্রে হয় না। হিন্দু আইনে এরকম ট্রেডিশন থাকতে পারে, আমার সঠিক জানা নাই, কিন্তু আমি যতটুকু পড়ছি সেই অনুযায়ী যে কিছু জিনিস থাকে যেটা খুবই প্রিসিয়াস মনে করা হয় তাদের জন্য। তো কি করে ওই সম্পত্তিটা আসলে কে পাবে, কার বরাবর যাবে, এটা নিয়ে অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই। ইনডিভাইজেবল সম্পত্তি বা অবিভাজ্য অংশটা হয়ে যায়। তখন মূলত বলা হয় কি যে এই যেমন আগে দেখতেন রাজা বাহাদুর উপাধি ছিল বা বিভিন্ন ধরনের উপাধি ছিল, পারিবারিক মন্দির ছিল, বিভিন্ন উদাহরণ আছে। আমি অনেকগুলো উদাহরণ বললাম, আপনারা লিখতে পারেন এগুলো চাইলে প্রত্যেকটাই। এখন এই সম্পত্তিগুলো বিভাজন কিভাবে হবে, কে পাবে, সেই জায়গাটা নিয়ে মূলত হচ্ছে এই অবিভাজ্য সম্পত্তির আলোচনা। এই জায়গাটা যখন ভাগ হবে তখন ওই ঘরের যিনি কর্তা থাকবেন, কে থাকবেন, কর্তা থাকবেন, তখন হয়তো তিনি ডিসাইড করে দিবেন যে সম্পত্তিটা কার কাছে এখন হস্তান্তরিত হবে। ধরেন আমার এক্স নামের একজন ব্যক্তি মারা গেলেন, তিনি রেখে গেলেন একটা গরু, কথার কথা, তার সন্তান আছে 2টা, এখন এই সম্পত্তিটা কে পাবে? এই ইনডিভাইজেবল গরুটাকে কেটে আমরা দুজন ভাগ করে নিতে পারবো? পারবো, তাহলে গরু তো আর বেঁচে থাকবে না। জীবিত অবস্থায় গরু কে পাবে এটা ভাগ করে না। তখন এই ইনডিভাইজেবল প্রপার্টিটা 2টা হইতে ভাগ হইতে পারে। একটা হচ্ছে 2 জনের মধ্যেও যেতে পারে এমন,
যে হচ্ছে গরুটার যে দুধ হবে সেটা তুই অর্ধেক নিবি, আমি অর্ধেক নিব, অথবা যে কোনো একজন বড় ভাই বলতে পারে বা ছোট ভাই বলতে পারে আমি এই সম্পত্তিটা ছেড়ে দিলাম, এটা উত্তরাধিকারের মধ্যে আসবে না। বিষয়টা কি বোঝা গেল? বুঝতে পারছেন কিনা? তাহলে ভাইয়া এটা তো উত্তরাধিকারী অনুসারে বন্টন হচ্ছে না। না না, এটা যাবে না, এটাই তো এই জন্যই বললাম যে এটা ইনডিভাইজেবল, এটা উত্তরাধিকারের সাথে বন্টন হয় না। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এরপরে দুইটা ইউনিক কনসেপ্ট আছে। আমি আহ, এই দুইটা বলার আগে লাস্ট টপিকটা একটু আগে বলি, ইলিউজরি এন্ডোমেন্ট। এই কথাটা আমি ক্লাসের মধ্যে বলছি। অলিক দান, অলিক দানটা কি কোনো ব্যক্তি তার সম্পত্তি ফাঁকি দেওয়ার জন্য সে কি করতেছে, সংসারের বড় ছেলে বা অন্য কোনো নামে, মানে তার যারা ক্রেডিটর থাকে তাদেরকে ঠকানোর জন্য অন্য কোনো নামে দেবত্তর করে দিচ্ছে, এন্ডোমেন্ট করে দিচ্ছে। এই যে যে অন্যকে ঠকানোর জন্য সম্পত্তি নিজের পরিবারের কারো নামে হস্তান্তর করে দেওয়া, বিশেষ করে সংসারের বড় ছেলের নামে, সেটাকে বলা হয় ইলিউজরি এন্ডোমেন্ট, এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। আচ্ছা, স্পিরিচুয়াল বেনিফিট অ্যান্ড প্রিন্সিপাল অফ প্রপেনকুইটি। স্পিরিচুয়াল বেনিফিটটা মূলত দায়াভাগা স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, দায়াভাগা স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। আর প্রপেনকুইটি মূলত হচ্ছে মিতাক্ষরা স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। ডক্টর স্পিরিচুয়াল বেনিফিটটা কি? যে মৃত ব্যক্তির শ্রাদ্ধেতে তাকে যারা পিণ্ডদান করতে পারে, আবার বুঝছেন স্পিরিচুয়াল বেনিফিট প্রিন্সিপালটা, কোন মৃত ব্যক্তির শ্রাদ্ধতে তাকে যারা পিণ্ডদান করতে পারে, এই পিণ্ডদানকারী সপিণ্ড ব্যক্তিদের বলা হয়, মানে তারা যে অধিকারটা ভোগ করে সেটা হচ্ছে ডক্টরিনাল স্পিরিচুয়াল বেনিফিট অনুযায়ী। তার মানে আমি মারা গেলাম, আমার যারা সপিণ্ড আছে তারা আমাকে পিণ্ডদান করবে, তার মানে আমার স্পিরিচুয়াল বেনিফিটের জন্য তারা পিণ্ডদান করতেছে। এই পিণ্ডদানটা মূলত হয় দায়ভাগা স্কুলে। আর এটার আরো বিস্তার আলোচনা আছে, আপনারা বইয়ের 25 পৃষ্ঠাতে পাবেন, 25 পেজে। আর আরেকটা বিষয় হচ্ছে ডক্টরিন অফ প্রপিনকুইটি, তাই না? প্রপিনকুইটি বিষয়টা কি? সেটা হচ্ছে মৃত ব্যক্তির নিকটতম আত্মীয়র ভিত্তিতে উত্তরাধিকার বন্টন। মৃত ব্যক্তির নিকটতম ব্যক্তিদের, মানে ব্লাড রিলেশনের যারা সব থেকে কাছের, তাদের ভিত্তিতে হচ্ছে সম্পত্তিটা ভাগ হয়ে থাকে। ডক্টরিন অফ স্পিরিচুয়াল বেনিফিট অনুযায়ী উত্তরাধিকারী হচ্ছে 3 প্রকার: সপিণ্ড, সপুল্য, সমনোদক। কিন্তু মিতাক্ষর স্কুল অনুযায়ী এই যে আমাদের প্রপিনকুইটি মানে প্রপিনকুইটি প্রিন্সিপাল অনুযায়ী উত্তরাধিকার হচ্ছে এটাও 3 প্রকার, তবে সপিণ্ড, সমনোদক আর বন্ধু। নতুন একটা ওয়ার্ড আসবে, বন্ধু, ফ্রেন্ডস। আর ওইখানে আসছিল সমনোদক। মূল পার্থক্যটা হচ্ছে এই জায়গাটা। আর আরেকটা বিষয় কি, পিণ্ডদান করতে পারে, আর এখানে হচ্ছে কি পিণ্ডদান না করার বিষয়টা এখানে ধরা হয় হচ্ছে নিকটবর্তী আত্মীয় বা ব্লাড রিলেশনের বিষয়টা। এই প্রিন্সিপাল গুলো সংক্ষেপে খাতায় ছোট ছোট করে নোট নিবেন। আশা রাখি ইনশাল্লাহ আপনাদের হিন্দুলাতে, আশা রাখি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং খুব ভালোভাবেই করতে পারবেন। দেখেন, বই এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি বা কথাবার্তা বলি, এটা কাজে লাগতে পারে। হিন্দুলাতে আবারও বলে যাই, হিন্দুলাতে আপনাদের মূল বই হবে শ্রী দীনেশচন্দ্র দেবনাথ স্যারের বইটা। আপনি এতে বাংলাতে পরীক্ষা দেন আর ইংরেজিতে পরীক্ষা দেন, দেবনাথ স্যারের বইটা হবে আপনার মূল বই। দেবনাথ স্যারের বইটা খুবই ভালোভাবে পড়বেন আমার মনে হয়, তাহলে দেবনাথ স্যারের বই থেকেই ইনশাল্লাহ 20 মার্কের প্রিলি হোক আর রিটেন হোক ইনশাল্লাহ কমন করে যাবে। আচ্ছা, কেউ একজন আমাকে মেসেজ করেছেন হিন্দু ম্যারেজ সম্পর্কে বলতে, একটু বলবো, সমস্যা নেই। দেখেন, আর আজিজুল হক বা নির্মলানন্দ ধর, এই দুইটা বইয়ের থেকে আপনারা কি করতে পারেন, নির্মলানন্দ ধর স্যারের বই থেকে ম্যাথ আছে অনেক, সেই ম্যাথ গুলো চলে প্র্যাকটিস করতে পারেন। কেউ যদি চান, যেহেতু আমরা এই ক্লাসটা ফ্রি রাখছিলাম, যাদের কাছে নির্মলানন্দ ধরের বই আছে ওখান থেকে যদি ইনহেরিটেন্সের ম্যাথ গুলো ছবি তুলে পিডিএফ আকারে যদি আমাদের গ্রুপগুলোতে শেয়ার করেন, অনেক উপকৃত হবে। কোঅপারেট করবেন, সবাই উপকৃত হবে, কারণ নির্মলানন্দ স্যারের বইটা আমার কাছে এই মুহূর্তে নাই। আর আজিজুল হক স্যারের বইতে কি করবেন, ওইখানে যেহেতু ইংরেজি লেখা, যারা বিশেষ করে ইংরেজি পড়বেন, যদি চান যে ওইখানে কিছু টপিকস পড়তে চান বা আমরা যে সকল টপিকস এর সাজেশন দিয়েছি এগুলো একটু আরেকবার দেখতে চান, চালিয়ে দেখতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। ভাইয়া নির্মলানন্দ ধরের বই থেকে কি করতে বলছেন, আবার একটু যদি রিপিট করতেন। ইনহেরিটেন্স প্র্যাকটিস করতে বলছি। আচ্ছা, ভাইয়া আমি রিভার্সনাল ডক্ট্রিনটা একটু রিপিট করলে ভালো হয়। রিভার্সনাল শুনতে পাই না এই সময়। রিভার্সনে মূলত স্পেস সাকসেশনে যে সকল ব্যক্তিরা পরবর্তীতে সম্পত্তি পায় ওই ব্যক্তিদের বলা হয় রিভার্সনার বা ভাবি উত্তরাধিকারী। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আচ্ছা, আমি হিন্দু ম্যারেজ নিয়ে বলবো, এর আগে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা
5টা ক্লাসে হিন্দু লটা শেষ করছে। আমি জানি না কোথাও হিন্দু লয়ের জন্য 5টা ক্লাস দেয় কিনা। আমি কেন 5টা ক্লাসে নিলাম, সেটা হচ্ছে হিন্দু ল নিয়ে যেন কখনো কারো সমস্যা না হয়, এবং এই ক্লাসগুলো আমি আজীবন আমার রোমান ল স্কুল গ্রুপে রেখে দিব। এই কিছু সাবজেক্ট আছে এগুলো নিয়ে আমার সবসময় সমস্যা। যেমন আমি একটা নাম বলি, জেনারেল ক্লোজেস অ্যাক্ট। কোনো জায়গায় আমি আপনার চ্যালেঞ্জ করে বলতে পারি এটা নিয়ে খুব বিস্তার আলোচনা করে না। আমার স্টুডেন্ট থাকতে পারে, আমি যে ইউনিভার্সিটি আগে পড়াইছি ওদেরকে আমি এগুলো কিভাবে পড়াইছি ওরা বলতে পারবে। আমি এগুলোর উপর যে প্রেজেন্টেশন নিচ্ছি তাতেই কাজে লাগছে। কিছু আইন আছে যেমন ধরুন এডিআর, এগুলো কেউ কখনো পড়াতে চায় না, কেন জানি চায় না। লিগাল এইড, এগুলো কেন জানি কেন পড়াতে চায় না, অথচ এই সকল আইন যদি একটু ভালোভাবে পড়ানো যায় এগুলো তার ভালো মার্ক ক্যারি করা যায়। ছেলে মেয়েদেরও পড়ায় না কেউ, আর তারাও নিজেরা গুরুত্ব সহকারে করবে না। আমি আপনাদের বলবো এই অড টাইপের আইনগুলো আরো বেশি ভালোভাবে পড়বেন, এগুলোতে আপনি বেশি ভালো মার্ক তুলবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আমাদের 19তম রানিং 3টা ব্যাচ চলতেছে। লাস্ট ব্যাচের ভর্তি আমরা এই 10 তারিখে ক্লোজ করে দিব। এরপরে হয়তো আমাদের নতুন আর একটা ব্যাচ আসতেও পারে, তবে না আসতে দেরি হবে। আর 20তম জুডিশিয়ারি আমরা এখনো শুরু করিনি। আপনারা যারা 19তম ব্যাচগুলোতে ভর্তি হবেন, এই ব্যাচগুলোর সাথে সাথে যেমন সামনে আমাদের প্রপার্টি লয়ের একাডেমিক ব্যাচ আসবে, আবার এই জুডিশিয়ারি এই ব্যাচগুলোর ক্লাস চলতে থাকবে 19 জুডিশিয়ারি। যারা মনে করতেছেন প্রিপারেশন 2 মাস পরে শুরু করবে, এগুলো করবেন না। যারা ক্লাসগুলো অলরেডি প্রস্তুতি শুরু করছেন, গ্যাপ হয়েছে, তার প্রস্তুতিটা আবার নেওয়া শুরু করেন। এটা আমাদের সাথেও যে কোনো ব্যাচ মানে গ্রুপ ব্যাচ বা যার কাছে হোক, অথবা নিজে পড়তে পারেন, যেটা করতে পারেন করেন, কিন্তু প্রস্তুতিটা নেওয়া শুরু করেন। কারণ আমার কেন যেন মনে হচ্ছে এখন পরীক্ষাটা দ্রুত হতে পারে, ম্যাক্স ডিসেম্বর যাবে 19তম পরীক্ষাটা। এটা আমার মনে হচ্ছে, যদি খুব লাকি হয় তাহলে জানুয়ারি যেতে পারে। কত তারিখ যে 19 ফর্ম ফিল আপটা কত তারিখে পূরণ করতে হবে, মানে লাস্ট ডেট কখন ফর্ম ফিল আপের? কিসের 19তম জুডিশিয়ারির? ভাই, এটা তো সার্কুলার আসে নাই, এটা বহু দেরি, এখন 6 মাস ধরে রাখেন মিনিমাম। আরো এখনো যারা প্রস্তুতি শুরু করবেন 19তম ব্যাচের জন্য। আর আমাদের 19তম ব্যাচের প্রস্তুতিটা ওভারঅল 6 মাস করলে এখনো পসিবল, যদি আপনি ভালোভাবে পড়েন। টোটালি আপ টু ইউ, তবে পড়তে হবে প্রচুর, আধা আধা পড়লে হবে না। যারা 4th ইয়ারে আছেন, বিশেষ করে 4th ইয়ারে 1st সেমিস্টার শেষের দিকে আপনাদের 2nd সেমিস্টার শুরু হবে, আপনি অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দিবেন। আপনার ভয় কিসের? অ্যাপিয়ার দিয়ে আমাদের সাথে কতগুলো প্লাবন হয়েছে, 12 জন নাই 13 জন হয়েছে আমাদের সাথেই। আপনার কেন হবে না? আপনি ভালো স্টুডেন্ট হলে হবে না? অবশ্যই হবে। দেখেন এবার আরো বেশি হবে। আমি কিছু নাম আমি নোট করে রাখতেছি, ওই ছেলে মেয়েগুলো 18তম মধ্যে টপ করবে, 4th ইয়ারে পড়া অবস্থায় টপ করবে। এর মধ্যে আমি যাক বিশ্ববিদ্যালয়ের নাম না বলি, এরা 4th ইয়ারে পড়া অবস্থায় টপ করবে, মানে টপ 10-এর মধ্যে, অন্তত 12-20-র মধ্যে তো থাকবেই। কেন? কারণ প্রচুর পড়ছে এইসব ছেলে মেয়েরা, আমি তো নিজের চোখে দেখছি, আমি নিজে হাতের এদেরকে পড়াইছি। এই 19তম ব্যাচ আমি অনেকে দেখতেছি, এরা ভালো করবে ইন দ্য লং রান। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের মধ্যে অনেকের ইতিমধ্যে হিন্দু লয় নোট করা শেষ, এবং তারা আমাকে পাঠাচ্ছে। এটা হচ্ছে ডেডিকেশন ভাই। পড়লে প্রচুর পরিমাণে পড়তে হবে, আধা আধা পড়ে কোনো লাভ নাই। আপনি পড়ার মতো 6 মাস পরেন, দেখি আপনাকে কে আটকায় ইনশাল্লাহ। আর জেনারেল অংশটা খুব গুরুত্ব দিয়ে পড়েন। আমরা যেমন আমাদের ম্যাথের ক্লাস হবে, আমরা ম্যাথের সাজেশন 2 মাস আগে দিয়ে দিছি। ম্যাথে কোন বইতে কি পড়বেন না পড়বেন আমরা প্রত্যেকটা সাবজেক্ট এরকম ধরে ধরে, এই যেমন আপনাদের হিন্দু লয়ে দিলাম, আমাদের যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে ওদেরকে জিজ্ঞাসা করলেও পারবেন। আমরা কিন্তু প্রত্যেকটা এইভাবেই এখন পড়বো। যে জিনিসটা আমি অ্যাভয়েড করি সেটা হচ্ছে আমি এখন আর আগের মতো নোট দেই না। এটার একটা রিজনও আছে, এবং আমি গ্রুপে কখনো নোট আপলোড করি না একদম ফাইল ধরে। আমি কিন্তু চাইলে ভাই, আমার হাতের লেখাও খুব খারাপ না, এবং আমার নোট আপনারা দেখছেন খুব খারাপ না, আমার মনে হয় মাশাআল্লাহ ভালোই হয়। আমি দিলে মনে হয় অনেকের চেয়ে নোট আমার ভালো হবে আরো। কিন্তু কেন আমি পুরোটা দিই না? কারণ আপনাদের তাহলে অলসতা ঢুকে যাবে এবং আমাকে কপি করার টেন্ডেন্সি বাড়বে আপনার। এটা আপনার জন্য ক্ষতিকর ভাই। আপনার নিজের একটা ইউনিকনেস রাখেন। নিজে যখন নোট করতে যাবেন, অনেক বই পড়বেন, তখন আপনার ইনরিচ হবে আপনার ব্রেনটা, একটা পার্টিকুলার টপিকস আপনি ভালো পারবেন। হ্যাঁ, সমস্যা বাদলে সেগুলো তো অবশ্যই আমি হেল্প করবো, নোট দিব, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যের নোটের উপর ডিপেন্ড করা যাবে না, এই কথা আমি বারবার বলে যাচ্ছি। এর জন্য আমি সাজেশন দিই আগে, যাতে করে সাজেশন ধরে আপনি নিজের মতো নোটটা তৈরি করতে পারেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আগে অনেক, বিশেষ করে আমি যখন পড়তাম তখন মনে হইতো যে আল্লাহ, কেউ আমাকে কেন নোট দেয় না, তার নোটটা পাইলেই মনে হয় আমি আমার সবকিছু করতে। আমি XYZ একটা জায়গা থেকে, তখন তারা নোট বিক্রি করতো 650-700 টাকা দিয়ে নোট করেছিলাম। জীবনে সেই নোট মনে আমি খুলেও দেখিনি, পড়াই হয়নি, আসলেই হয়নি। আমি তাদেরকে কোনোভাবে ছোট বা করতেছি না, কিন্তু আমার পড়া হয়নি। আমার কাছে মনে হয়েছিল ওইটা আমি পড়লে আমার নিজের স্বতন্ত্রতা আমি হারাবো। আমি আপনাদের সেম কথাই বলবো, এই কাজ করা যাবে না। আর একই রেকর্ড ক্লাস পসিবল হলে 2বারও দেখবেন, কারণ যদি কাজে লেগে যায়, নতুন কিছু পান।
আবার এই রেকর্ড ক্লাস তো আমাদের থেকে যায়, আমাদের প্রাইভেট ব্যাচের রেকর্ড ক্লাসগুলো থেকে যাবে, এগুলো কাজে লাগবে। হিন্দু আইনে লাস্ট ছিল আমার এক বড় ভাই, সেটা হচ্ছে আমাকে ইনবক্সে বলছে ম্যারেজ নিয়ে কিছু আলোচনা করতে। দেখেন, হিন্দু আইনে ম্যারেজ হচ্ছে একটা স্যাক্রামেন্ট। এই ম্যারেজের হচ্ছে কয়েকটা প্রকারভেদ আছে, এর মধ্যে অনুমোদিত প্রকারভেদ হচ্ছে 4টা, অননুমোদিত প্রকারভেদ হচ্ছে 4টা, 8টা। এই 4টা এবং 4টা প্রকারভেদ নিয়ে আমি বিস্তর ক্লাসে আলোচনা করছি, এর জন্য যাচ্ছি না। এই 4টা প্রকারভেদ, যেটা অ্যাপ্রুভড ফর্ম, এগুলো খুব ভালোভাবে পড়বেন। আনঅ্যাপ্রুভড ফর্মের মধ্যে গান্ধর্ব বিবাহ, এই জায়গাটা ভালোভাবে পড়বেন, কারণ ফ্যাক্টাম ভ্যালিড প্রিন্সিপালটা এটার সাথে হচ্ছে রিলেটেড। এই জায়গাটা বেশ ভালোভাবে পড়তে হবে। এরপরে কিছু আমাদের নিয়মাবলী আছে হিন্দু লয়ের ক্ষেত্রে, যেমন যজ্ঞ, মানে পবিত্র অগ্নির সামনে মন্ত্র পাঠ করা, এরপর হচ্ছে সপ্তপদী বা 7 পাকে ঘোরা বা হাঁটা, এই যে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো একটু ভালোভাবে পড়ার ট্রাই করবেন। এবং হিন্দু আইনে আমরা জানি, হিন্দু আইনে যৌতুকের যে একটা বিষয় থাকে, যৌতুক বলতে উপহার যে জায়গাটা, সেটা কি কোনোভাবে আপনাকে, এখন যদি এই ধরনের কোশ্চেন হিন্দু আইনে এখন আসে না, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচের কোশ্চেন, যে তোমার কি মনে হয় কিনা যে হিন্দু আইনে কোথাও রিফরমেশনের দরকার, বা বিভিন্ন ইন্ডিয়াতে অনেক আইন প্রণয়ন হয়েছে, বাংলাদেশে কি আইন প্রণয়ন করার দরকার আছে কিনা, আপনাকে যদি ধরেন মতামত চাইতেও পারে। ধরেন কথার কথা হিন্দু আইনে রেজিস্ট্রেশনের যে বিষয়টা আসছে, এখন কিন্তু হিন্দু আইন ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হয়, এটাকে আরো বিস্তর আকারে এটাকে মানে করা উচিত কিনা, মানে প্রচার করা উচিত কিনা, এই কিছু রিফরমেশনের যে জায়গাটা, সেটা চাইলে একটু হিন্দু আইনের ম্যারেজের সাথে পড়তে পারেন। আর কি কোনো কিছু কেউ জানতে চাচ্ছেন কিনা ম্যারেজ নিয়ে? একটা জিনিস জানার ছিল আপনার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আইনের মধ্যে আপনার অনেক সময় তো ডিভোর্স হয়ে থাকে, হুম। তো ডিভোর্স হওয়ার ক্ষেত্রে যদি মেয়ে যদি আপনার প্রেগনেন্সি অবস্থা থাকে, কি এখন কি প্রেগনেন্সির দায়িত্ব কি হাজবেন্ডটাকে কি দিতে হবে? ভাই, এটা ভালো একটা কোশ্চেন করছেন। আমাদের রিসেন্ট টাইমে হিন্দু আইনে, সরি, আমাদের কোর্টে একটা মেইনটেনেন্সের মামলা আসছে। সাধারণত হিন্দু আইনে মেইনটেনেন্সের মামলাটা কম, একদমই রেয়ার। বিষয়টা হচ্ছে, যখন কোনো একটা নারী, এইটা হচ্ছে আপনি স্ট্যাটুটরি লতে যাবেন, তখন কোশ্চেন যেহেতু আসলে বলে দিই, কাজে লাগতে পারে। এভিডেন্স অ্যাক্টে যাবেন, এভিডেন্স অ্যাক্টে গিয়ে 280 দিনের একটা কথা পাবেন। কত ধারাতে? 280। 112 ধারাতে। দেখেন, হিন্দু আইনে 112 ধারাতে বললো যে 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাকে আপনার ভ্যালিড সন্তান হিসেবে ধরে নিতে হবে। ডিভোর্স হয়ে গেছে, স্টিল 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান ভ্যালিড এবং তাকে মেনটেনেন্স দিতে বাধ্য, ওয়েদার হি ইজ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর এনি আদার রিলিজিয়ন। আপনি আপনার উত্তর পেয়েছেন। উত্তর পেয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে আপনার, ওই ক্ষেত্রে কি ওই ছেলের কি জায়গা সম্পত্তির ভাগ পাবে নাকি আপনার? আচ্ছা, তার পিতার, সে যেহেতু ভ্যালিড সন্তান, তার পিতার সম্পত্তিতে সে অংশগ্রহণ করবে, জি, অংশগ্রহণ করবে, পাবে। ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের রিসেন্ট টাইমে খেয়াল করলাম, আমাদের বিউপির অনেক স্টুডেন্ট বেড়ে গেছে হঠাৎ করে, জানি না কেন। ওরা মনে হয় হয়তো ক্লাস করে মজা পাচ্ছে, যদি আমার অনেক আগের পুরাতন স্টুডেন্ট আছে এখানে। আচ্ছা দেখেন, সবার জন্য অনেক শুভকামনা। আমি জানি না আপনাদের কতটা আমি আউটপুট দিতে পেরেছি, আমার সীমাবদ্ধতার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আপনাদের কিছুটা হলেও দেওয়ার। রোমান ল স্কুলের হিন্দু লয়ের কোর্সের মধ্যে সামনে আবারও হয়তো কোনো না কোনো ফ্রি কোর্স আপনাদের সাথে অবশ্যই আমার দেখা হবে। তবে এছাড়াও আমি মাঝে মধ্যে কিছু সেশন নেই, সেই সেশন গুলোতে জয়েন করতে পারেন, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। আমার একটা ভালো গুণ ছিল, আমি বলবো নিজের ঢোলের টুপিটাই, সেটা হচ্ছে আমি কোনো সেশন মিস দিতাম না, যে গ্রুপেই হোক মিস দিতাম না। আমি আপনাদের সেম বলবো, শুধু আমার সাথে আপনার আটকে থাকেন না, আপনার বিভিন্ন গ্রুপে ক্লাস করেন, বিভিন্ন গ্রুপে দেখেন। আমার মধ্যে এই জেলাসি নেই ভাই, যে আমি কেন অন্য গ্রুপে পড়বে, কেন অন্য গ্রুপে। আমি পার্সোনালি যেটা করি এখন, বিশেষ করে আমার রোমান ল স্কুল যাওয়ার পর, আমি কোনো একটা সিঙ্গেল গ্রুপ জীবনে চেক করে দেখি নেই। যেসব গ্রুপে ছিলাম ম্যাক্সিমাম গ্রুপ থেকে আমি লিভ নিছি, বরং আমার গ্রুপে অনেক বিভিন্ন মানুষজন আসে আসে আমি আমি তাদেরকেও সাদরে গ্রহণ করি, কিন্তু আমি এটা করি না। কেন? যাতে আমার স্বতন্ত্রতা নষ্ট না হয়, আমি আমার মতো পড়াতে চাই, আমার মতো আগাতে চাই। এই কথাটাই আমি আপনাদের মানে বুঝাতে চেয়েছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার জন্য কোনো একটা স্বতন্ত্রতা বা ইউনিকনেস থাকে, যেটা আপনাকে বাকি 199 জন থেকে আপনাকে আলাদা করবে। 7,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিছে, পাস করছে, আমরা আলটিমেটলি আমরা টিকছি 102 জন। অবশ্যই তো সেই 7,000-এর থেকে আমাদের কোনো পার্থক্য ছিল, আমরা কোনো না কোনো জায়গায় তাদের থেকে ইউনিক ছিলাম। আপনার মধ্যে যেন সেম এই পার্সোনালিটিটা গড়ে তোলেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। লাস্ট একটা দুইটা কোশ্চেন নেই, আর রোমান লয়ের জন্য আবার একটু শেষ করে দিই, এরপর আপনাদের 2-একটা কোশ্চেন নিয়ে। আমার পক্ষ থেকে, রোমান লয় স্কুলের পক্ষ থেকে সবার জন্য অনেক শুভকামনা। কোনো না কোনো জায়গায় আপনাদের সাথে আমার দেখা হবে, হয়তো প্রাইভেট ব্যাচে হোক, ওপেন সেশনে হোক, বা যে কোনো জায়গায় হোক, দেখা হবে ইনশাল্লাহ। প্রচুর করেন, যে কোনো সমস্যায় আমাদের বিভিন্ন গ্রুপগুলো আছে রোমান লয় স্কুলের
অফিসিয়াল পে গ্রুপ বলেন, আইডি বলেন, বা আমাকে পার্সোনালি ইনবক্সও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের বিজিএস অ্যাসপিরেন্ট গ্রুপগুলোতে মেসেজ করবেন, তারা উত্তর দিবে। আপনাদের জন্য শুভকামনা, দোয়া চাই, আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আপনাদের সাথে এরকম আবার দেখা হয়। যদি আপনাদের কারো কিছু বলার থাকে বা লাস্ট কিছু কোশ্চেন থাকে আমি করে শেষ দেবো এখানে। বলেন। রেকর্ড ক্লাসটা একটা আমি এখানে কোয়েশ্চেন শেষ ছিল দিচ্ছি। আপনাদের ডক্টর। আমি কিছু কোশ্চেন যে আমি অফ দ্য রেকর্ড কোশ্চেনটা নিচ্ছি, আপনারা রেকর্ড ক্লাসটা একটু আমি এখানে শেষ দিই। জি বলেন, কোশ্চেনটা বলেন। ভাইয়া এটা মানে ছোট প্রশ্ন যে মানে হিন্দু ল আর হিন্দু ল থেকে মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কি দত্তক দেওয়া যায়? এটা একটু আচ্ছা, জানার বিষয় ছিল। এটা ভালো একটা কোশ্চেন, এটা মনে হয় রেকর্ড কোশ্চেনে আসার কথা উচিত, তারপর আমি রেকর্ডটা অফ করতে